তাদের পদত্যাগ করা উচিত, নিজেই পদত্যাগ করা উচিত শাসন মানে আমি মনে করি। বাবাকে ফোন দাও, বাবা কেন আসে না, এই উত্তরগুলো আমার কাছে নেই। 17 বছর বাচ্চা ছেলেরে রিমান্ড দেওয়ার কোনো আইনগত বিধান নাই শিশু আইন অনুযায়ী, সম্পূর্ণ বেআইনি। আরেক মানুষকে এখন আমার অবস্থা আমি জানি না, আমার আরেকজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা। সে ওর পা দুটো ঝুলায় উপরের দিকে, তারপরে ওকে মানে শারীরিকভাবে যত নির্যাতন আছে। যাদের গ্রেপ্তার করছে সবাই ফুটেজ আছে। সরকার আসলে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, কোটা আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্যান্য বিরোধী দল, সমমনা বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে। মোবাইল চেক করে, মোবাইলের মধ্যে তো কত কিছু আসতে পারে মানুষের, নাকি নিজের দেন না হয়তো অন্য মানুষ আসে, মোবাইল চেক করে ওটা পাওয়া গেছে কেন, এগুলো করে চেক করে অ্যারেস্ট করতেছে। এটা কেমন কথা হলো? মানুষের সাথে ব্যক্তি স্বাধীনতা নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, প্রাইভেসি নাই। রিমান্ডে দিচ্ছে 17 বছরের একটা ছেলে, তার ট্রায়াল তো হবে না আপনার চাইল্ড অ্যাক্ট অনুযায়ী, তার এখানে ট্রায়াল হওয়ার কথা না। 17 বছর বাচ্চা ছেলেরে রিমান্ড দেওয়ার কোনো আইনগত বিধান নাই শিশু আইন অনুযায়ী, সম্পূর্ণ বেআইনি। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশের ভিতর যা শুরু হয়েছে তা আর কি বলবো, বলার মতো ভাষা নেই আমার। আপনারা জানেন যে 17 বছর একটা বাচ্চাকে তারা হচ্ছে 7 দিনের রিমান্ড দিয়েছে এবং ভিপি নূরকে তারা হচ্ছে গ্রেপ্তার করেছে। আরও বিরোধী দলের যে নেতাকর্মীরা আছে বা সদস্যরা আছে তাদেরকে ধরে জেলে নিয়ে যান হচ্ছে। তো ভিপি নূরের স্ত্রীও কিছু মন্তব্য করেছে এই সম্পর্কে, আমরা সেগুলো শুনবো। ব্যারিস্টার খোকনও অনেক কথা বলেছে এই সম্পর্কে, আমরা সেগুলোও শুনবো। ঠিক আছে, ভিডিওটি আমরা দেখতে থাকি। আমি মানে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি, বিচারী এটা তো রিমান্ড দিচ্ছি, তো পুলিশ চেয়েছে রিমান্ড, পুলিশ চাওয়াটা ইলিগাল এবং ম্যাজিস্ট্রেটের দেওয়াটা, লন্ডন ম্যাজিস্ট্রেট যেটা দিয়েছে রিমান্ড দিয়েছে 17 বছর ছেলেকে, এটা টোটালি ইলিগাল। শিশু আইন লঙ্ঘন করা হয়েছে, বিভিন্ন জাজমেন্ট বরখালাপ করা হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি কেন রিমান্ড, কেন গ্রেপ্তার? ওরা বলতেছে সিসিটিভি আছে, সিসিটিভিতে ফুটেজ আছে, মোবাইলে ফুটেজ আছে, যাদের গ্রেপ্তার করছে সবাই ফুটেজ আছে। ওনার কথায় কিন্তু যুক্তি আছে, যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের সবার কি আপনাদের কাছে হচ্ছে ভিডিও ফুটেজ আছে যে সেগুলোর প্রমাণের ভিত্তিতে আপনারা হচ্ছে তাদেরকে ধরেছেন? নাই। আর বিএনপি জামাত বা অন্যান্য রাজ্যের ভিপি নূর তারপর অন্যদের গ্রেপ্তার করছেন বিরোধী দলের। সরকার আসলে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, কোটা আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্যান্য বিরোধী দল, সমমনা বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে, মানে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হচ্ছে। তো আমরা গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি, ঢালাও হোলসেল গ্রেপ্তার বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে ঢালাওভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তির দাবি করছি। পাশাপাশি আমি এখনো আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কতজন হত্যা হয়েছে সেই সম্বন্ধে জনগণ জানে না, অনেকের পরিবার জানে না। এখন অনেকের লাভ জানবে কিভাবে? ওই জিনিসগুলো তো হাইড থাকে, জনগণের সামনে তো ওই জিনিসগুলো তুলে আনে না। বের চার্জ হিসাবে তাদেরকে সমাধি করা হয়েছে, দাফন করা হয়েছে, অনেকের পোস্টমর্টম করা হয়নি। একটা যেখানে আইন কানুন আছে, আইনের শাসন আছে, আইন কানুন আছে, যেখানে সরকার আছে, একটা লোকের আনন্যাচারাল ডেথ হবে তার অবশ্যই সরকারের কাছে এটার পরিসংখ্যান থাকতে হবে, প্লাস পোস্টমর্টম হতে হবে এবং তাদের নাম পরিচিতি জানতে হবে। কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের পরিচিতি প্রকাশ করা হয়নি। কতজন মারা গিয়েছে, কয়েকশো মারা গিয়েছে, সেটা জনগণ জানে না। কেন গোপন করা হচ্ছে আমি জানি না। আমি এবার আসছি মানবাধিকার কমিশন। আপনি দেখেন আজকে ফিলিস্তিনে ইসরায়েল হামলা করছে, যেন সরকার নাই, সরকার অবস্থা ভঙ্গুর। সেখানে কিন্তু প্রতিদিন কত লোক মারা হয়েছে ফিলিস্তিনে, ইসরায়েল হত্যা করছে, সেগুলো কিন্তু পত্রপত্রিকা আসছে, অ্যাকুরেট পত্রপত্রিকা আসছে, আমরা দেখতেছি। আর বাংলাদেশে কিন্তু সরকার আছে,
সরকার আছে, মানবাধিকার কমিশন আছে, একটা আছে। তাদের কাজটা কি বাংলাদেশে মানবাধিকার কমিশনের কাজটা কি? তারা কেন কোনো বক্তব্য তাদের নাই? তারা কেন পরিসংখ্যান দিতে পারলো না? সরকারের জন্য না, তাদের কাজ হচ্ছে যেগুলো ঘটবে সেগুলো যেন আমরা না দেখতে পারি, তাদের জন্য হচ্ছে তারা নেট বন্ধ করে রাখবে, মানে আমাদের চোখের সামনে যেন এই জিনিসগুলো না পড়ে। তাদের কাজ হচ্ছে এগুলো। মানবাধিকার কমিশন দিল না। আমি মনে করি এই মানবাধিকার কমিশনে যারা আছে ওরা বিলুপ্ত করে দেওয়া উচিত। এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে, তাদের সুযোগ সুবিধা নিচ্ছে, তারা কোনো কাজ করছে না। তারা মানে সরকারের আজ্ঞাবহ হয়ে গেছে মানবাধিকার কমিশন। এই মানবাধিকার কমিশন দরকার নাই আমাদের। যে মানবাধিকার কমিশন ক্ষয়ক্ষতি বলতে পারবে না, মানুষ হত্যার কথা বলতে পারবে না, সংখ্যা বলতে পারবে না, আহতের কথা বলতে পারবে না, মানবাধিকার কমিশন কি করবো আমরা? আর দেখেন কোন সিচুয়েশনে ছাত্র আন্দোলন হয়েছিল, যে সময় সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদের যে সময় হাজার হাজার কোটি টাকার খবর বেরোলো, যে সময় এই এনবিআর এর কর্মকর্তা মতিউরের 17,000 কোটি টাকার দুর্নীতি সম্পদের কথা বেরোলো, যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে তার ঘরের পিয়ন, অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। একটা পিয়ন কিভাবে 400 কোটি টাকার মালিক হয়? এবং কারে বিচার হচ্ছে না, কেউ গ্রেপ্তার হয়নি। ঠিক আছে, তারপর কেউ গ্রেপ্তার হবে না, গ্রেপ্তার হবে হচ্ছে সাধারণ জনগণ। পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার আবেদ আলী বিসিএস অনেক কর্মকর্তাকে জাল সে প্রশ্ন পাশ করিয়েছে। এখনো তারা বহাল তবিয়তে আছে শিশু কর্মকর্তারা, পুলিশও আছে, শিশু কর্মকর্তারা প্রশাসনও আছে। ওদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি নাকি? আবেদ আলী তো বলে দিয়েছে বা অন্য কর্মকর্তা বলে দিয়েছে, নিজেই স্বীকার করছে যে আমি এই কাজটা করেছি, তারপরেও তাদেরকে কেন গ্রেফতার করা হলো না? তারা প্রশ্নবাসের জন্য তারা প্রশ্নবাস করে পাশ করেছে, ব্যবস্থা নিচ্ছে, তদন্ত কমিটি করছে, পাবলিক সার্ভিস কমিশন কিছু করছে। এই পাবলিক সার্ভিস কমিশনের কাজটা কি? এই পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে করা উচিত আমি মনে করি। তাদের লজ্জা থাকলে এই দুর্নীতির কারণে, এই প্রশ্নবাসের দুর্নীতির জন্য তাদের পদত্যাগ করা উচিত, নিজেই পদত্যাগ করা উচিত শাসন মানে, আমি মনে করি। তো ভিউয়ার্স, আমরা এখন একটু শুনবো যে হচ্ছে ভিপি নূরের স্ত্রী, সে হচ্ছে কি বলে, তার কথা একটু আমরা শুনবো মনোযোগ দিয়ে। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেডে। আমার দুইটা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 year প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা, যে বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারণ গল্পে বই পড়েছিলাম ছোটবেলায়, যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক। তখন তো আমি চিনতে পারতেছিলাম না, নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর আমি রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছিলাম এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। ওই দিনে আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার। আমি শারীরিকভাবে হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 7 মান্থ রানিং আমি প্রেগনেন্ট, আর আমার 2টা বাচ্চা এই জায়গায় থাকে, ওর বাবার কাছেই থাকে। আমি যেহেতু চাকরি করি, ইভেন আবার নিজে অসুস্থ এখন, যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না। তো বৃহস্পতিবার দিন আমি আমার থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি, শুক্রবার দিন এসে আমি নামি। তো
আমার বলতে খুব কষ্ট হচ্ছে। সে কতটা কষ্টে এই কথাগুলো বলতেছে আপনারা বলতে পারেন? তো ডক্টর তো দূরের কথা, মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ। ওর যখন জন্মগতভাবেই ওর হার্টে 2টা পিডিএফ এবং এডিনয়েড প্রবলেম আছে, যার কারণে ওর ওয়েট বাড়তেছে না। তো ওর ডাক্তার দেখানো, আমার ডাক্তার দেখানো, দুটোর জন্যই আমি আর আশা এই জায়গায় ওকে রেখে গেছিলাম। তো সেই ভয়ঙ্কর রাত, ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছেন, তারা কিছুই বলতেছিল না। তোকে নিয়ে যায়, যাওয়ার পরে আমরা কি করব, হতভম্ব। আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়, ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তার নিয়ে যাওয়া হয় ওই রাতে। তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল। আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে। সেই 25শে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর, এত বিভৎস। আমার অনেক কিছু কথা আসলে বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে। ওরা আমাকে ধরেছিল এমন ভাবে, শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে। আমার বাচ্চাটা থর থর করে কান্না করতেছিল, বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না। ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল। বললাম আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায়, তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায়। মানসিক ভাবে ও ট্রমা চলে যায়, ওর কথা বলো আর 5টা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই। যাই হোক, তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে 7টার দিকে। ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল, যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম। ওই জায়গা থেকে যেহেতু র্যাবের 2টা গাড়ি ছিল, র্যাব 3-এর, তো তার জন্য র্যাব 3-এ যায়। যখন ওর খোঁজ পাচ্ছিলাম না, তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতিরঝিল থানায় গেলাম। যেহেতু ওর খোঁজ মানে শুধুই ভয় ছিলাম যে আসলে ওকে আমরা ফেরত পাবো কিনা, জানি না। যেভাবে নিয়ে গেছে ওরা, 2বার করে হাতিরঝিল থানা যায়, তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। যে অনেক সময় কোনো এলাকায় মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। সো তাদের কাছে বারবার যাওয়া, তারাও কোনো তথ্য দিচ্ছিল না। পাগলের মতো দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম। তো 20 তারিখ পার হয়ে আমরা 20 তারিখে আবার কোর্টে, যে অনেক সময় 24 ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয়। তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি। পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম, এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো। তো যখন কোর্টে গেলাম, আমি যেহেতু অসুস্থ, একা মুভ করতে পারতেছিলাম না। নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল, তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয়। তো তারপর তাইলে বোঝেন তাদের ক্ষমতাটা কি, তারা কোন ক্ষমতাটা খাটাচ্ছে। 8টার দিকে 21 জুলাই রাত 8টার দিকে ওকে কোর্টে উঠানো হয়। ওর সাথে আমাদের ফ্যামিলির কারোকে দেখা করতে দেওয়া হয়নি। কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারিনি। আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয়, ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন। কিন্তু তারপরেও তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয়। তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের 5 দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে এক বিভৎস চিত্র। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রদের হয়ে কথা বলছে। আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারে। এই দেশে থাকতে হলে কাউকে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? কথা বললেই ধরে নেওয়া যাবে। তো আমরা চুপ থাকবো। পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে কোর্টে উঠতে হয়েছিল। তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই। তো তখন ও বলে যে এই রিমান্ডের 5টা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে, যেটা বলতে আমার মানে একটা মানুষের
জিজ্ঞাসাবাদের জন্য। বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপর অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে, ওরা এখনো জানে না। আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবার জিজ্ঞেস করে, মা তুমি বাইরে যাচ্ছ কেন, তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না, বাবাকে ফোন দাও। কারণ ওকে ওর বাবাকে ছাড়া ও ঘুমোতে পারে না, ওর বাবার কাছে ও যেহেতু থাকে, ওকে গোসল করায় দেয়, খাইয়ে দেয়। জানি না ও সন্তান হিসেবে কিরকম, হাজবেন্ড হিসেবে কিরকম, বাট ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু করে। তো ও যখন বারবার বলে, আমার কাছে জানতে চায় বাবাকে ফোন দাও, বাবা কেন আসে না, উত্তরগুলো আমার কাছে নেই। আমি কি বলবো, এখনো জানে না। ওর সামনে হয়তো আমি এখন বলতেছি ওর বাবা কোথায় আছে, কি হয়ে আছে, বলে যে ও হয়তো দেশের বাইরে, ও জানে যে দেশে গেছে, ও আসবে, সে অপেক্ষা করে। ও তো যখন ও বলতেছিল ওই রিমান্ডের অবস্থায় ওর পা দুটো ঝুলায় উপরের দিকে, তারপরে ওকে মানে শারীরিক ভাবে যত নির্যাতন আছে, ইনজেকশন পুশ করা হয়েছে, সেটা স্লো পয়জনিং কিনা জানি না, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে অনেক 3-4 বার ও জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল। ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারে। তো তারপরে মহামান্য আদালতকে এটা বলা হয় যে ওকে অন্তত চিকিৎসার, মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন, তো ওই জায়গাটায় ভয় পাচ্ছি যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, ও যেন সুচিকিৎসাটা পায়। আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয়, ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয়, ও শুধু নৈতিকভাবে, ও তো ওই ডাকসু থেকে উঠে আসছে, ওই ছাত্র আন্দোলন থেকে 2018 ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল, সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট, মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা। বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইগুলার সাথে জড়িত, মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার। আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসিতে যায়, যেহেতু ও এক ডাকসুর সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল, তারা তো প্রত্যেকটা এম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সে জায়গায় মানে করে। এটা তো তার কোনো অপরাধ না, এটা তো তার দায়িত্বের ভিতরে পড়ে, এটা আমরা জানি। বাট কেন জানি না, এই উত্তরগুলো আমার কাছে নেই। তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয়। ও তো কোনো অপরাধ, মানে আমার সন্তানদের, আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয়। ওকে যেন মানে আমার সন্তানরা, বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায়, হয়তো স্কুলে ও জায়গায় ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে, আর 5টা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয়, ওদেরও তো অধিকার আছে সেই সাধারণ ভাবে বড় হওয়ার, কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নাই। তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে? জানি না, অপরাধ হয়ে গেছে আমাদের। তো আমি শুধু এতটুকুই অনুরোধ করব, আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন, পরে শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ও যেন রাজনীতি, আমার দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরও তাই। আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি, মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটা কি মানে খুব অন্যায় কিছু তো বলেনি। তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে, তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আমার ছোট বাচ্চাটা খুবই অসুস্থ, ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয়, ফলো আপের দরকার হয়। আমি জানি না, সব বাচ্চারাই হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে, বাট আমার বড় বাচ্চাটা যখন বলে, মা তুমি রাগ করো না, আমি তো আমার বাবাকে বেশি ভালোবাসি, তো এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে। ও ঘুমায় না, বাবা কখন আসবে,
আসবে, প্রতিদিন ওর অপেক্ষা, যারা যতটাই হোক খুব রাত জাগে ওর বাবার জন্য। বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। তাই আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার করজোর অনুরোধ, প্রয়োজন ও রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না, শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, এতটুকুই শুধু বলা। ওর শারীরিকভাবে যে নির্যাতন করা, ওর যেন চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়, ওকে যেন একটা চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে, তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা, বাট সে যায়নি কেন, সে অ্যাম্বাসিতে যায় কেন। সো এই জিনিসগুলোকে একটা মানুষের একটা দল বা একটা জায়গা পছন্দ নাই হতে পারে, সে যদি ওই জায়গায় না যায়, তার বিনিময়ে যদি তাকে ধরা হয়, তাইলে এটা কেমন হয়ে যাচ্ছে না বিষয়টা? আপনাদের মাধ্যমে বারবার উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আশা। আর আমার কোনো কিছুই মানে বলার নেই, শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক, ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক। আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক। আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর 5টা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে, ওদের যেন এই মানসিক ট্রমার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয়। 5টা বাচ্চার মতো মিশতে পারে না সব, তারপরও এই সেই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে। ও পুলিশ দেখলে এতটা ভয় পেত, মানে পুলিশের কাছে যেত না। যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয় সে দৌড়ে চলে আসে। পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে এইরকম ধারণা নিয়ে সে বড় হবে, ওর স্কুলের টিচাররাও বলে ওরা 5টা বাচ্চার মতো সবার সাথে মিশতে পারে। ওর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে, সেটা ও মানে সে জায়গায় তোকে আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিং ও করানোর জন্য আমি ওকে ডক্টর দেখাচ্ছিলাম। তারপরে অনেকটা ইমপ্রুভ হচ্ছিল, এর মধ্যে আবার এই ইনসিডেন্ট। জানি না ও কেন আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা। তো আপনাদের মাধ্যমে আমি শুধু বারবার অনুরোধ করতেছি, আমার হাজবেন্ডের উপরে এই নির্যাতনটা যেন বন্ধ করা হয়। এই নির্যাতনটা শুধু বন্ধ করেন, ওকে আমাদের কাছে আমাদের আমি আর কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে এখন, বিশেষ করে আমার সন্তান দুটোর মুখের দিকে তাকে। আর আমার অনাগত সন্তান এই অবস্থায় একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানসিক এখন আমার অবস্থা আমি জানি না। আবার আর একজনকে আমি সুস্থ স্বাভাবিক ভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা। আমার নিজের মানে ডায়াবেটিস, হাই লেভেলের ডায়াবেটিস, ইনসুলিন নিতে হয়। তো এই দৌড়াদৌড়ি মানে ওকে এখন একটা মানে কোটপাড়ায় যাওয়া বা জেলখানায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই। ছোট ভাইটা ছিল, ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু এখন এই সম্পর্কে আমার শ্বশুর নূরের বাবা একটু বলবেন। তো আপনাদের মাধ্যমে আমার শুধুই অনুরোধ যেন একটু মানে করা হয়, যেন উপর মহল যারা আছেন ওর উপরে নির্যাতনটা যেন আপনারা আর না করেন, ওর চিকিৎসার ব্যবস্থাটুকু করে দিয়েন। তো ভিউয়ার্স, আমরা ব্যারিস্টার খোকনের কথা শুনলাম এবং ভিপি নূরের স্ত্রীর কথা শুনলাম। কারোর কথা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।